আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসনুজ্জামান বারী, ডিএইচএমএস, রেজিস্টার্ড প্র্যাকটিশনার ফ্রম বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল। আজকে আমাদের আলোচনার বিষয় স্টোমাটাইটিসের দ্বিতীয় যে শ্রেণীবিভাগ, অর্থাৎ শ্রেণীবিভাগে যে দ্বিতীয় অবস্থানে আছে প্যারাসাইটিক স্টোমাটাইটিস বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস। এটি স্টোমাটাইটিসের যতগুলো শ্রেণীবিভাগ আছে তার মধ্যে একটি প্যারাসাইটিক স্টোমাটাইটিস বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস। কেন একে প্যারাসাইটিক এবং কেন একে ইনফেক্টিভ স্টোমাটাইটিস বলে সে ব্যাপারে আমরা একটু জেনে নিই। এই অসুখটি, এই প্যারাসাইটিক স্টোমাটাইটিসটি সাধারণত ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের ইনফেকশনের কারণে হয়ে থাকে। অনেক সময় ফাঙ্গাস ইনফেকশনের কারণেও এটি হতে দেখা যায়। এর মানে এই অসুখটি অর্থাৎ প্যারাসাইটিক স্টোমাটাইটিস কি কারণে হয়ে থাকে সে বিষয়ে আমি একটু বলছি, একটু শুনুন। সাধারণত অ্যালোপ্যাথিক চিকিৎসকদের মতে এক প্রকার কীট অর্থাৎ জীবাণু, যার নাম ওডিয়াম অ্যালবিক্যান্স এবং ওডিয়াম ল্যাকটিক হইতেই এই রোগের সাধারণত উৎপত্তি হয়ে থাকে। এই রোগ সকল বয়সেই হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুরাই এই রোগে আক্রান্ত হয়। এই জাতীয় রোগ অর্থাৎ এই প্যারাসাইটিক স্টোমাটাইটিস বা ইনফেক্টিভ স্টোমাটাইটিসটা অত্যন্ত ছোঁয়াচে। এর কারণেই একে ইনফেক্টিভ স্টোমাটাইটিসও বলা হয়। সাধারণত কোনো রোগাক্রান্ত শিশু মায়ের দুধ পান করলে সেই স্থানে অন্য শিশু ওই মায়ের ওই স্তন থেকে দুধ পান করলেও দ্বিতীয় শিশুটি এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারণ আমরা দেখতে পাই। তার মধ্যে আছে শিশুকে তাচ্ছিল্যভাবে খাওয়ানো, অর্থাৎ অযত্নের সঙ্গে খাওয়ানো, খাওয়ার পর শিশুর মুখ ভালোভাবে পরিষ্কার না করা, শিশুর মুখের ভেতরে আগেরকার খাদ্যদ্রব্য পচে যাওয়া অংশ থেকে এ অসুখ হতে পারে। এছাড়াও রয়েছে দুধের বোতল, অর্থাৎ যে বোতলে শিশুকে খাওয়ানো হয়, দুধ খাওয়ানো হয়, সেই বোতল ভালোভাবে পরিষ্কার না করে পুনরায় দুধ খাওয়ানো এবং আক্রান্ত শিশু যে বোতলে দুধ খেয়েছে সেই বোতলে দিয়েই অন্য একটি শিশুকে দুধ খাওয়ালে এই অসুখ হতে পারে। সাধারণত আমরা দেখতে পাই শিশু ভূমিষ্ঠ হওয়ার 2 থেকে 3 সপ্তাহের ভেতরেই শিশুদের এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। এই অসুখ যে শুধু শিশুদের মধ্যেই হয় তা কিন্তু নয়, বয়স্ক ব্যক্তিগণের ভেতরেও এই অসুখ দেখা যায়। অর্থাৎ এই রোগটি প্যারাসাইটিক স্টোমাটাইটিস বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস দেখা যায়। বয়স্ক ব্যক্তিগণ যদি অনেক দিন কোনো অসুখে ভুগে থাকেন, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাহলে এই অসুখ হবে বা হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক দিন জ্বরে ভুগেছেন,
তার কারণে এটা হতে পারে। সাধারণত অন্যতম আরেকটি কারণ হচ্ছে ডায়াবেটিস সহ অন্য সকল রোগে কিছু কিছু রোগে আক্রান্ত হওয়ার কারণে মুখের ভেতরে এই প্যারাসাইটিক স্টোমাটাইটিস হতে পারে। এখন আমরা আসি, কি দেখলে আমরা বুঝতে পারবো যে প্যারাসাইটিক বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস হয়েছে। আসুন, আমরা কি দেখলে বুঝতে পারবো যে এই রোগীটির প্যারাসাইটিক স্টোমাটাইটিস হয়েছে? এই রোগ সাধারণত জিভের নিচে ও জিভের দুই ধারে হয়ে থাকে। এছাড়াও ঠোঁট, আমাদের যে গালের ভিতরে যে তালু আছে, তালুর হাড়ে, ফ্যারিংসে অর্থাৎ খাদ্য যেখানটায় প্রবেশ করে সেই মুখে, ইসোফেগাসেও অর্থাৎ যে নালী দিয়ে দ্বারা খাদ্য আমাদের স্টমাকে বা পাকস্থলীতে পৌঁছায়, এই রোগ এই রাস্তায়ও হতে পারে। তাছাড়াও শরীরের বিভিন্ন যন্ত্র, ভিতরকার যন্ত্র যেমন লিভার, ফুসফুস, পাকস্থলী, মলদ্বার এর পাশে এবং লিঙ্গেও এই ক্ষত হতে পারে। শিশুর মুখের ভেতরের মানে লক্ষণটা যেটা দেখা যাচ্ছে যে শিশুর মুখের ভেতরে মিউকাস মেমব্রেন প্রথমে লাল বর্ণ হয়। এই লাল বর্ণ হওয়ার পরে আমরা কিছুদিন পর দেখতে পাবো যে মুখের ভেতরে সাদা রঙের দুধের সরের মতো অর্থাৎ দুধের সরের টুকরোর মতো পর্দা পড়েছে এবং ওই সমস্ত সাদা সাদা দাগগুলি, কতকগুলো দাগ একসাথে মিলিত হয়ে বড় একটা দাগের অর্থাৎ প্যাচ বা যেটাকে বলা হয় ঘায়ের মতো দেখা যায় সৃষ্টি করবে। এই সময় মুখের ভেতরে প্রচন্ড ব্যথা হবে। এই তো গেল হচ্ছে প্যারাসাইটিক স্টোমাটাইটিসের লক্ষণ, যেটা দেখে আমরা চিনতে পারবো। এখন অ্যাপোথাস নামে যে আরেকটি স্টোমাটাইটিস আছে প্রকারান্ত, সেটার সঙ্গে প্যারাসাইটিকের কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, যে কোনটা আমরা কোন সিমটম বা সাইন দেখলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের স্টোমাটাইটিস হয়েছে। সাধারণত প্যারাসাইটিক স্টোমাটাইটিস এর ক্ষেত্রে প্রথমে আমরা যেটা পাবো, মুখের ভেতরে প্রথমে লাল হবে, পরে মুখের ভেতরে সাদা দুধের সরের মতো গোলাকার প্যাঁচ অর্থাৎ গোল গোলাকার ছোপ ছোপ হবে এবং সেই সাদা দাগগুলো সহজে উঠবে না। আর অ্যাপোথাসের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথমেই সাদা সাদা দাগ পড়বে এবং তারপর গালের ভিতরে ক্ষতর সৃষ্টি হবে। প্যারাসাইটিক স্টোমাটাইটিসের অন্যতম লক্ষণ হচ্ছে রোগীর মুখের ভেতরে অত্যন্ত শুষ্ক বোধ করবে, অর্থাৎ শুষ্ক থাকবে। কিন্তু অ্যাপোথাসের ক্ষেত্রে মুখ ভেজা এবং মুখ থেকে লালা নিঃসরণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন বৈশিষ্ট্যগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো কোনটা কোন স্টোমাটাইটিস, কোনটি অ্যাপোথাস এবং কোনটি প্যারাসাইটিক।
ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইটা হলে পরবর্তীতে কি হতে পারে। সাধারণত দেখা গেছে জীর্ণ শীর্ণ অর্থাৎ অত্যন্ত স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্যহীন ব্যক্তি যাকে বলা হয়, দুর্বল, রুগ্ন শিশুদের বা ব্যক্তিদের যদি এই অসুখ হয় বা এই রোগটি হয় তাহলে কিন্তু ভয়ের কথা। পক্ষান্তরে যদি সবল ব্যক্তিদের এই অসুখ হয় তাহলে তেমন কোনো ভয়ের কারণ নেই, সাধারণ চিকিৎসায় এটা ঠিক হয়ে যাওয়া সম্ভব। এখন আসা যাক প্যারাসাইটিক স্টোমাটাইটিসের চিকিৎসা। ব্যবস্থাপনা সাধারণত চিকিৎসা ওষুধ দিয়ে করলেই যে অসুখ সারবে এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নাও হতে পারে। কারণ একটি অসুখ অত্যন্ত সময় ধরে থাকা মানে হচ্ছে তার অসুখটি বৃদ্ধির ক্ষেত্রে যে এনভায়রনমেন্ট সহায়ক বা পরিবেশ সহায়ক সেটাকে আমরা যদি দূরীভূত করতে না পারি, অর্থাৎ সেই অনুযায়ী তাকে দূরীভূত করার ব্যবস্থা যদি গ্রহণ না করতে পারি তাহলে কিন্তু ওষুধে, শুধুমাত্র ঔষধে কাজ ঠিকমতো হবে না। সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করণীয়, যে সকল ব্যবস্থা, আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করলে স্টোমাটাইটিস বা প্যারাসাইটিক স্টোমাটাইটিস দ্রুত সেরে উঠবে এবং ওষুধ ভালো কাজ করবে, সেই সকল ব্যবস্থা গ্রহণ করা আমাদের অত্যন্ত প্রয়োজন। তাহলে কি কি ব্যবস্থা আমরা এই ক্ষেত্রে নিতে পারি? প্রথমেই আমরা যে জিনিসটা করতে পারি, যদি শিশুর ক্ষেত্রে হয়ে থাকে, শিশু দুধ পান করার পরপরই গরম পানিতে একটি পরিষ্কার তুলি ভিজিয়ে সেই তুলি দিয়ে মুখের ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। যদি তুলি দিয়ে সম্ভব না হয় তাহলে কি করতে হবে, আঙ্গুলের মাথায় সাদা পরিষ্কার ন্যাকড়া পেঁচিয়ে পানিতে ভিজিয়ে সেইটা দিয়ে মুখটা পরিষ্কার করে দিতে হবে এবং সাদা দাগগুলো যাতে উঠে যায় এবং পরিষ্কার হয় সেটা চেষ্টা করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে শিশুকে কষ্ট দেওয়া যাবে না, সে যাতে কষ্ট বোধ না করে বা ব্যথা না পায় সেইভাবে আস্তে আস্তে খুব মসৃণভাবে, হালকাভাবে, নরমভাবে মুছে পরিষ্কার করে দিতে হবে। এরপরে শিশুকে যে বোতলে দুধ পান করানো হবে সেটা না করিয়ে যদি সম্ভবপর হয় তাহলে চামচ দিয়ে তাকে দুধ খাওয়াতে হবে। যদি তা সম্ভব না হয় আমরা আর কি করতে পারি, কিছু কিছু বিষয় আছে যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় প্রচলিত কিছু ট্রিটমেন্ট ব্যবহার করে থাকি, তার ভিতরে আছে মধু, হানি বা সোহাগার খই। এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে ভালোর চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হতে পারে। এতে করে মুখের ভেতরে অ্যাসিডের ফরমেশন বৃদ্ধি পেতে পারে, তাতে ঘা কিন্তু আরো বেড়ে যাবে। এরপরে আমরা যে খাদ্যগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব সেটা হচ্ছে চিনি বা মিষ্টি দ্রব্য এবং যে খাদ্যগুলোতে স্টার্চ আছে সেই সকল খাদ্যদ্রব্য পরিমাণে রোগীকে যত অল্প দেওয়া যায় ততই ভালো। কারণ এতে করেও যদি বেশি দেওয়া হয় এতে করেও মুখের ভেতরে অ্যাসিড ফার্মেন্টেশন বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘার পরিমাণ আরো বেড়ে যাবে। এখন খাওয়ানোর বিষয় যেটা, আমরা তো যদি চামচ দিয়ে খাওয়াতে না পারি শিশুকে তাহলে কি করতে পারি,
সেক্ষেত্রে আমরা কি করব, যদি বোতলে খাওয়াই বা ফিডারে খাওয়াই, সেই ফিডার খাওয়ানোর পূর্বে এবং পরে ফিডার নিপেল বা ফিডারের বোটা যে পাত্রে খাওয়াই, মানে যে পাত্রে আমরা দুধ গরম করব সেটা সহ প্রত্যেকবার শিশু খাওয়ার আগে এবং শিশু খাওয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অর্থাৎ ডিসইনফেকশন যাকে বলা হয়, অর্থাৎ জীবাণুমুক্তকরণ, সেটা করতে হবে। এখন দেখা যায় যে শিশুরা যদি বা বড়রা যেই হোক না কেন, তারা যদি নিয়মিত ঠিক মতো খেতে না পারে, এতে করে তো দুর্বল হয়ে যাবে। শরীরের স্বাভাবিক পুষ্টি সরবরাহ ব্যাহত হওয়ার কারণে তারা কিন্তু আস্তে আস্তে আরো বেশি দুর্বল হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা দেখব, যদি সে খেতে না পারে, কিছু কিছু চিকিৎসক, মানে অভিজ্ঞ চিকিৎসক সাজেস্ট করেছেন যে সেই ক্ষেত্রে বয়স অনুযায়ী 2 থেকে 3 ফোঁটা হতে, বয়স্কদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা এবং বয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 15 ফোঁটা মাত্রায় দিনে 3 থেকে 4 বার 1 নং ব্র্যান্ডির তাদেরকে দেওয়া যেতে পারে। তাতে করে তাদের খাবার যে রুচিটা সেটা বৃদ্ধি পেতে পারে। এখন আমরা তো ব্যবস্থাপনার কথা বললাম, এখন আসা যাক কি ধরনের ওষুধ আমরা বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সাধারণত বোরাক্স 1x শক্তির 40 গ্রেইন পরিমাণে 1 আউন্স গ্লিসারিনের ভেতরে কোন ওষুধটি হচ্ছে বোরাক্স। এই ওষুধটির 1x কত গ্রেইন? 40, সরি 40 গ্রেইন। কতটুকু গ্লিসারিন? 1 আউন্স। গ্লিসারিনের ভেতরে মিশিয়ে একটি লোশন তৈরি করতে হবে। এই লোশন রোগীর গালের ভিতরে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে গেল। এখন আসা যাক ইন্টারনালি, অর্থাৎ খাওয়ার জন্য আমরা কি কি ওষুধ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বেশ কিছু ওষুধ আছে, আমরা সেগুলো একটু দেখি। প্রথমে যদি ধরি, এইটা লক্ষণের উপর নির্ভর করে, অর্থাৎ কোন ধরনের লক্ষণ আমরা পাচ্ছি তার উপর ভিত্তি করেই সাধারণত ওষুধটা আমরা নির্ধারণ করব। তো এখানে বেশ কিছু ওষুধ আছে। ওষুধগুলোর ভেতরে আছে হচ্ছে আর্সেনিক, আর্সেনিক, ইথুজা, ইথুজা, সাইনোপিয়াম, বোরাক্স, মার্ক ভাইভাস, ক্রিওজোট, হিপারসাল,
হাইড্রাইট্রিস, হাইড্রাইট্রিস এই ওষুধগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও রয়েছে ব্যাপটিসিয়া, কার্বোভেজ, প্রভৃতি বা ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও যদি মুখ দিয়ে প্রচুর দুর্গন্ধ বের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড, এই ওষুধটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যে ওষুধগুলো আমরা দেখলাম, এছাড়াও আরো সিমটম উপর বেস করে আরো কিছু ওষুধ আছে। গতানুগতিক যে ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারবো, সেটা সংক্ষিপ্ত একটি বিবরণ এখানে দেওয়া হলো, নামগুলো দিয়েছি। আশা করি আপনাদের এগুলো সহায়ক হবে। তো আজকে আমরা কি শিখলাম? আমরা প্রথমে শিখেছি ইনফেক্টিভ বা প্যারাসাইটিক স্টোমাটাইটিস কাকে বলে, কি কারণে হয়ে থাকে, এর উৎপত্তির কারণগুলো কি কি সেগুলো জানলাম। তারপরে জানলাম এর লক্ষণগুলো কি। এরপরে আমরা জানলাম এটা কিভাবে ব্যবস্থাপনা করতে হয়, অর্থাৎ কি কি ব্যবস্থা গ্রহণ করতে হয় স্টোমাটাইটিস হলে পরে, প্যারাসাইটিক স্টোমাটাইটিস হলে পরে। এবং সর্বশেষে আমরা আসলাম ওষুধের কাছে, যে কোন কোন ওষুধ সাধারণত এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা অ্যাপোথাস স্টোমাটাইটিস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কি ধরনের উপাত্ত আরো সংযোজন করা যায়, আরো ভালো করা যায়। সেভাবে অবশ্যই আপনাদের কাছ থেকে পরামর্শের আহ্বান থাকলো। সবাই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। আর ডান পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও বা এর পরবর্তী ক্লাস যদি আপলোড করি, যেটা অবশ্যই আপলোড করব, কখন করলাম সেটা যাতে আপনি জানতে পারেন। এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।